শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। সবে মাত্র ঘুম থেকে উঠলাম। আমার কথাগুলো শুনে তো তোমরা বুঝতেই পারছো যে এখনও ঘুম ঘুম লাগছে। তো যাই হোক, এখন 5:30 বাজছে, ঘুম থেকে উঠলাম। আর সকাল তো মেঘলা হয়ে আছে, বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে। এই দেখো টিনে বোঝা যাচ্ছে বৃষ্টির ফোঁটা আর কি, জলগুলো আছে, টিনটা ভেজা হয়ে আছে। আর এই যে টিনের ওপরে দেখছো ওল, কালকে বাবা একটা ওল তুলেছিল। মানে গাছটা এমনিতেই শুকিয়ে যাচ্ছিল, ভাদ্র মাসে ওল খেতে হয়, তো এখনই এত তাড়াতাড়ি তুলে দিল কারণ গাছটা কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, তাই বাবা তুলে দিয়েছিল, দিয়ে আবার টিনের চালে রেখেছে। তো যাই হোক, চলো আমি মারুলিগুলো দিয়ে দিই আর এখন থেকে ব্লগটা শুরু করলাম। ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। কয়েকটা কাজ করলাম, তারপরে ছেলেকে ঘুম থেকে উঠালাম। ঘুম থেকে উঠিয়ে ওকে ব্রাশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, তারপরে রেডি করিয়ে দিচ্ছি। স্কুল ড্রেসটা পরিয়ে দিয়েছি আগে, এখন বারান্দায় নিয়ে এসে জুতোটা আর মোজাটা পরিয়ে দেব। মোজাটা পরালাম, এবারে জুতোটা পরাবো। আর আজকে শনিবার, তো শনিবারে তো আলাদা ড্রেস, তোমরা তো জানোই। এমনি সপ্তাহে আরও 5 দিন আর কি অন্যরকম পরে যায়, আর আজকের দিনে একটু আলাদা, এই যে হলুদ রঙের আর কি স্কুলের নাম লেখা আছে পিছনে, এই ড্রেসটা পরে যায়। মানে আজকে কি হয় বলো তো, শনিবারে ওই খেলাধুলো করানো হয়, ব্যায়াম করানো হয়, তারপরে ওই ড্রয়িং করানো হয়, এইসবই আর কি হয়। তো যাই হোক, এদিকে দেখো জুতোটা পরানো হয়ে গেল। আর সাদা জুতোটা জানো তো একদম মাপের ঠিক, তো যদি না দাঁড়ায় তাহলে আর কি পরানো যায় না, দাঁড়ালে ঠিকঠাক করে পরানো যায়। তো যাই হোক, বাবু রেডি হয়ে গেছে, তারপরে দেখো এখন ওকে দিতে যাচ্ছি। তো চলো ওকে দিয়ে আসি, তারপরে যে কাজগুলো আছে সেগুলো করে নেব। দেখো ঝিরি ঝিরি করে বৃষ্টি হচ্ছে, আর এগুলো দৈবকী এখন জল ভরা শুরু করেছে। বৃষ্টিটা থামতে দিয়ে ভরতা, বৃষ্টিতে আমি ভিজছিলাম গো, এই যে মাথায় কাপড় নিয়েছি, একদম অল্প অল্প পড়ছে। একদম হালকা হালকা পড়ছে। আর কি জানো তো, আমাদের এইদিকে যদি মেঘ হয়, বৃষ্টি পড়ে, তাহলে কিন্তু কারেন্ট চলে যায়। মানে কারেন্টকে না বিশ্বাস করতে নেই, কারেন্ট যদি চলে যায় আমরা কিন্তু জল আর খেতে পাবো না, সেই দূরে যেতে হবে, যে জল আনতে হবে। তো সেই ভুলটা আমি আর করছি না। তো সেই কারণে দেখছি যে জল যখন পড়ছে, এখন তো ঘরের কলে দেয়নি, তো এই কলে দিয়েছে, এবং জলটা ভরে নিই, যে মাথায় কাপড়টা দিয়েছি, দিয়ে জলগুলো ভরছি। আর অনেকগুলো বোতল ফাঁকা আছে, অনেক বোতল মানে সবই ফাঁকা তো। দেখো বোতল, সব বোতল ফাঁকা একদম। ওই যে এক ধামা, আবার ওই ভাঙা গামলাটাকেও নিয়ে এসেছি, মানে এখানে তো রাখার জায়গা নেই, তো সেই জন্য ওই গামলাটাই ভরে নিয়ে এসেছি, ওখান থেকে নিচ্ছি আর ভরে ভরে এই ধামার মধ্যে রাখছি। তো চলো আমি মানে বোতলগুলো বাড়িতে রেখে আসি, অনেক ভারী হবে, ওকে নিয়ে যেতে দেবো না। নিতে হবে না ভারী, না, ব্যথা না, তোমারও তো। আজকে ফ্রিজটা দেখো পুরোটাই ফাঁকা, ফ্রিজে কিছুই নেই, কোনো সবজিপাতি বাড়িতে নেই জানো তো, তো সেই কারণে কিছু নেই। কালকে সন্ধেবেলা আমি ভেবেছিলাম একটু সবজি বাজার নিয়ে আসবো, কিন্তু ছেলেকে পড়াতে পড়াতে দেরি হয়ে গেছিলো, দিয়ে আমার আর যাওয়া হয়নি। আর যে কোনো জায়গায় যদি ফাঁকা থাকে তাহলে কিন্তু মোছামুছি করতে বেশ ভালো লাগে, ওই সরানো লড়ানো আর কি করতে হয় না। তো সেই কারণে ভাবলাম ফ্রিজটা যখন ফাঁকা হয়ে আছে, কয়েকদিন থেকে ফ্রিজটা পরিষ্কার করে মোছা হয়নি, তাহলে আজকে একটু ফ্রিজটা মুছে নিই। তাই দেখো ফ্রিজটা মুছে নিচ্ছি। কয়েকদিন আগেই মোছা হয়েছিল, মানে পরিষ্কার হয়ে আছে, ভিতরটা একদম পরিষ্কার হয়ে আছে, তবে ওপরগুলোতে ধুলো পড়েছে। মানে এই যে আজকে আমি পরিষ্কার করে মুছবো, তো কালকে বাদ দিয়ে দেখবো পরশু দিনকেই ধুলো পড়ে গেছে। এত ধুলো হয় ঘর দুয়ারে, জিনিসে তোমাদেরকে কি বলবো। তো কাপড়টা ভালো করে চিপে নিচ্ছি জলে ভিজিয়ে, তারপরে আমি ফ্রিজটাকে মুছে নিচ্ছি। চলো ফ্রিজটা মুছতে মুছতে আমি তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। সঞ্জনা মণ্ডল কমেন্ট করেছ যে দিদি ভাই তোমার ভিডিও আমি 2 বছর থেকে দেখি, খুব ভালো লাগে, আমার নামটা নিও। এই যে সঞ্জনা, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব ভালো থেকো। আর একজন দিদিভাই কমেন্ট করেছে, দিদিভাই এটা লিখেছে যে দৈবকী তুমি কি বিপত্তারিণী পুজো করেছো? হ্যাঁ গো দিদিভাই, আমি বিপত্তারিণী পুজো করেছি। আর দিদিভাই এটাও লিখেছে যে তোমার ভিডিও আমাদের খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটা আর আমার বরের নামটা নিও, আমার বর তোমার অনেক বড় ফ্যান, আর আমি তোমার ভিডিওর ভক্ত।
তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য দাদাভাই আর দিদিভাই তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো। জয়িতা দিদিভাই এই যে তোমার নামটা নিয়ে নিলাম, আর অমরনাথ দাদাভাই তোমার নামটাও নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো, আর এরকম সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো যাই হোক, এদিকে দেখো আমার ফ্রিজটা মোছা হয়ে গিয়েছে। তারপরে এই যে ফ্রিজের ওপরে এই কাপড়টাই আপাতত এখন পেতে রাখি, তাই কাপড়টা সমান করে পেতে দিচ্ছি। ফ্রিজটা ভালো করে মোছার পর আরও কিছু কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো করে আমি স্নান করে নিয়েছি। আর স্নান করার পর এখন একটু আলতা পরব, কারণ আজকে আমরা বিপত্তারিণী ব্রত করেছি দিদি আর আমি। এই যে সোজা রথ থেকে উল্টো রথের মধ্যে মাঝখানে যে শনিবার মঙ্গলবার পড়ে, সেই শনি মঙ্গলবারে তো বিপত্তারিণী পুজো করা হয়। কেউ কেউ শনিবারে করে, কেউ কেউ মঙ্গলবারে করে। তো আমাদের কি বলো তো, শনিবার পড়ুক বা মঙ্গলবার পড়ুক, সোজা রথের পরে যে বারটা পড়ে তো সেই বারে আর কি করা হয়, সোজা রথ হয়, তারপরে মানে যে মঙ্গলবার বা শনিবার যেটা পড়ে সেটাতেই হয়। তো যাই হোক, দিদি তো সকাল সকাল স্নান করে ঘরের পুজো করেছিল, তারপরে গেছিলো মন্দিরে ঠিকঠাক করতে। তো এখন একটু এলো, মানে ঠিকঠাক করে দিয়ে এলো, এখন শাড়ি পরতে এসছে, শাড়ি পরবে, পরে হচ্ছে আবারও যাবে। আর আজকেও জানো তো আমরা দুই ননদ ভাজে কাজ ভাগ করে নিয়েছি, কারণ পুজো পালের দিনে না দুজনকে দুই দিক সামলাতে হয়। কেউ সামলায় পুজোর দিক, কেউ সামলায় সংসারের কাজ আর কি, রান্নাবান্নার কাজ। তো আমি রান্নাবান্নার দায়িত্বটাই নিয়েছি। তো স্নান টান করে দেখো আলতা পরে নিচ্ছি। তো আলতা পরবো, তারপরে রান্নাবান্নার জোগাড় যন্ত্র আমি করব, আর ওখানে দিদি পুজোর সব আর কি জোগাড় যন্ত্রগুলো করে নিচ্ছে। তো যাই হোক, আমার আলতা পরা হয়ে গেছে। আর এই যে দেখো রুদ্রসোনা এইমাত্র স্কুল থেকে এলো। সবজি কাটতে বসেছিলাম, কিন্তু জানো তো বাড়িতে সেরকম কোনো সবজিপাতিই নেই। রুদ্র বাবার শরীরটা তো খারাপ, তোমরা দেখছো, ওকে হাট বাজার করতে পাঠাচ্ছি না, আর বাবা তো যেতে পারেই না। তো কালকে রাত্রেবেলায় আমি ভেবেছিলাম ওই সন্ধ্যের দিকে যাই, ওই দেওরের কাছে নিয়ে আসি সবজিপাতি। তো কালকে আমি যাবো ভেবেছিলাম, রুদ্রকে পড়াতে পড়াতে দেরি হয়ে গেছিলো, দিয়ে কালকে রাত্রে আমার আর যাওয়া হয়নি, দিয়ে সবজিপাতি কিছু নিয়ে আসাও হয়নি। বাড়িতে পুরো সবজির ঝুড়ি ফাঁকা। তো দোকান থেকে সকালবেলাতে আলু নিয়ে এসেছিলো, আলু ছিল শুধুমাত্র। তো আলু কাটলাম, তো কি তরকারি করব সেটাই ভাবছি। তো আমরা চাটনি করব। তো ওই যে ওখানে আমাদের আমরা গাছ আছে, তোমরা দেখেছিলে, আগে একবার পেরে নিয়ে গেছিলাম। তো তারপরে আর সেরকম আশাই হয়নি, সেই মানে সংক্রান্তি হয়েছিল জ্যৈষ্ঠ মাসে, তখন এসেছিলাম, আমরা নিয়ে গেছিলাম। চাষ চলছে, ট্রাক্টর চলছে। এদিকে সব জমিতে এখনও জল হয়নি, কিছু জমিতে হয়েছে, কিছু জমিতে হয়নি। আর এই যে আমাদের পুকুর, আর পুকুর পাড়ে আছে আমরা গাছ। তো চলো যাই, দেখে আমি পারতে পারবো নাকি। এই যে একটা লাঠি নিয়ে এসেছি, তবে লাঠিটা খুব বড় নয়। রুদ্র বাবা আমাকে বললো যে লগা নিয়ে যাও বড়, তো বড় লগা পেলাম না, ছোট লাঠিটাকে নিয়ে এসেছি। চলো দেখি পারতে পারিনি কি, আমি অনেক দিন আসিও নি জানো তো, নিচেকারগুলো সব পেরে খেয়ে নিল না আছে বুঝতে পারছি না, কাছে যাব তবে বুঝতে পারবো। এই আমড়া গাছের গোড়ায় এসে কি যে শান্তি, তোমাদেরকে কি বলবো, এত সুন্দর মাঠে ঠান্ডা বাতাস দিচ্ছে বলার নয়। কিন্তু এসে আমি আমড়াই পাচ্ছি না জানো, নিচে আমড়াই নেই। ওই যে দূরে দূরে দেখছো ওপরে ওপরে আমড়াগুলো আছে। এই যে এই ডালটায় দেখো, এই যে উঁচুতে উঁচুতে। তোমাদেরকে তো দেখালাম যে অনেক দূরে দূরে আমড়াগুলো আছে। তো আমি যে লাঠিটা নিয়ে এসেছিলাম সেই লাঠিটাই করে এখন আমড়াগুলো পাড়ার চেষ্টা করব। বেশি তো পারতে পারবো না, কারণ লাঠির থেকে বেশি উঁচুতে আর কি আছে। তবে লাঠিটা একটু ফাটা মতো আছে জানো তো, ফাটে যদি ওই মানে আমরা থক ঢুকিয়ে দিতে পারি, ঘুরিয়ে দিলেই কিন্তু পড়ে যাবে, কিন্তু কিছুতেই আমি ফাটার মধ্যে ঢোকাতে পারছিলাম না। তো যাই হোক, কষ্ট করেই আমি কয়েকটা আমরা পারতে পেরেছিলাম। আর আগের বার বিপত্তারিণী পুজোয় কী হয়েছিল জানো, দিদি সামলেছিল ঘর, মানে ঘরের কাজকর্ম করেছিল, আর আমি গেছিলাম মন্দিরের ওখানে পুজো করতে। তো এবারেতে নিয়মটা অনেকটাই আলাদা হয়ে গেল। ভগবান আমাকে এমন অসুখ দিল, এমন রোগ দিল, যে বিপত্তারিণীর ব্রতটাই আমি ঠিকঠাক নিয়ম মেনে পালন করতে পারলাম না। কারণ ওখানে যে থাকবে, পুজোর যোগাযন্ত্র করবে, তাকে তো একদম না খেয়ে নির্জলা উপোস করে থাকতে হবে। কিন্তু এবার তো আমার তা আর হলো না, তোমরাই বলো, এবার তো না খেয়ে আমার থাকা হবে না। তো আমি ফল জল খেয়েছি বাড়িতে সকালে, ওই যে 11টার সময় আমাকে ওষুধ খেতে হয়, ফল জল খেয়ে আমি ওষুধটা খেয়ে নিয়েছি। এইমাত্র ওষুধটা খেয়ে আমি কিন্তু এলাম। তো ভাগ্যের পরিহাস, মানে ঠিকঠাক করে ব্রতটাও আমি করতে পারলাম না। তো যাই হোক, ব্রত তো পরেও করা যাবে, আগে নিজের শরীরটাকে ঠিক রাখতে হবে, তাই না বলো। তো ওষুধ খেয়ে আমাকে ভালো হতে হবে। আর আমাদেরকে তো বলেই দিয়েছে যে ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন, ওষুধ কিন্তু বাদ দেওয়া যাবে না, আর খুব খালি পেটে থাকলেও কিন্তু ওষুধ খাওয়া যাবে না। তো সেই জন্য আমি ফল জল খেয়ে ওষুধ খেয়েছি, তারপরে আবারও পুজো হবে, তখন আবার ফল জল আর কি খাওয়া হবে। তো যাই হোক, অনেক কষ্ট করে কয়েকটা আমরা পারতে পারলাম।
ভাবলাম যে একটু বেশি করে পেরে নেব, কারণ চাটনি জিনিস দেখবে আজকে যদি বানিয়ে রাখি 2-3 দিন ধরে কিন্তু খাওয়া যায়। আর চাটনি বাসিটাই খেতে বেশি ভালো লাগে, তাই না? তো কি আর করা যাবে, পারতে পারলাম না। আমার লাঠিটা অনেকটা ছোট হয়ে গেছিলো, বড় লগা হলে অনেকটা পারা যেত। তো যাই হোক, এই যে এই কটা পেয়েছি, এতে আর কি আজকের মতো তো হবে, পরের দিন পরে দেখা যাবে, তাই না? উফ কি গরম! এবার যেই মানে বাড়ির দিকে যাচ্ছি অমনি গরম লাগছে। এতক্ষণ কি সুন্দর ঠান্ডা বাতাস লাগছিল, মনে হচ্ছিল ওখান থেকে আসবো না, আমড়াতলায় এত হাওয়া। জানো তো, আমরা পেরে নিয়ে আসলাম, তারপরে অনেকক্ষণ বসে বসে আমি ভাবলাম যে কি রান্না করব, শুধু আমরা চাটনি করব, কি করব ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে তো রোদ হচ্ছে না, ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মাঝে মধ্যে মেঘলা আবহাওয়া হয়ে আছে, দিয়ে ভাবলাম তাহলে খিচুড়িই বানাই। তো বিনা সবজিতে, সবজি কিছুই দিচ্ছি না, এই যে আলু ছিল, আলুটা কেটেছে আগেই তোমাদেরকে বললাম, আলুতে ডালে চালে খিচুড়ির সাথে হবে আলু ভাজা, যে আলু সিদ্ধ করতে দিয়েছি, মশলা দিয়ে আলু ভাজা করব। আর আজকে পুরোটাই নিরামিষ করছি, কারণ বিপত্তারিণী ব্রত তো মানে সংসারে সবার মঙ্গলের জন্যই করা হচ্ছে। বাড়ির মানুষগুলো আমিষ খাবে, যারা ব্রত করছে তারাই শুধু মানে ফল জল খেয়ে থাকবে। তো ভাবলাম বাড়ির সবাই আজকের দিনটা নিরামিষ খাবে। এদিকে আমি আমড়ার চাটনিটা করে নিচ্ছি। তো অনেকটাই দেখো জল দেওয়া হয়েছে, এখন একটু ফুটতে দেব, জলটা একটু শুকিয়ে আসবে তখন নামিয়ে দেব। এদিকে ফুটবো হয়ে আছে আমার খিচুড়ি, এখনও কিন্তু হলুদ দিইনি, একটু সিদ্ধ হবে চালটা, তারপরে হলুদ দেব। আর সব কিছু দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, ডাল দিয়েছি, চাল দিয়েছি। এখানে আছে যে আলুটা মশলা দিয়ে ভাজা করব, সেই আলুটা একটু হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি হালকা। এবারে মশলাটা দিয়ে ভাজাটা করে নেব। মশলাটা বেটে নিয়ে আসলাম। মশলা বলতে আজকে তো নিরামিষ, সেই জন্য জিরে, আদা আর লঙ্কা। আমরা চাটনি আমার হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। খুব ঘন করিনি, মানে একটু ঝোল ঝোল টাইপের রেখেছি, খুব ঝোল নয়, তবে এটা দিয়ে খিচুড়িতে মেখে খেতে খুব ভালো লাগবে। এখন আমি ভাজবো পাঁপড়, তবে পাঁপড় ভাজার কথা ছিল না, তোমাদেরকে যখন বললাম যে কি কি করব, পাঁপড় ভাজার কথাটা বলিনি। তো আমি ওদেরকে কি আনতে গেলাম গো, ঘরে মশলা ঝুড়িতে কি শেষ হয়ে গেছিলো, হলুদ আনতে গেলাম, দিয়ে দেখছি পাঁপড় আছে। সেই দিন রথের দিনকে ভাজা হয়েছিল, আর কয়েকটা পাঁপড় আছে, তো ভাবলাম ভেজে দিই, খিচুড়ির সাথে খেয়ে নেবে, তাই পাঁপড় ভাজতে শুরু করলাম। আমার রান্না বান্না এখনও চলছে, আর ওদিকে কিন্তু পুজো শেষ হয়ে গিয়েছে। দিদি বাড়ি চলে এসছে পুজো হয়ে যাওয়ার পর, আর আমার জন্য যে ধাগাটা করা হয়েছিল লাল সুতো দিয়ে, সেই ধাগাটা দিদি নিয়ে এসছে। তো সেটাই দেখো আমাকে এখন পরিয়ে দিচ্ছে। মানে যারা যারা উপোস করে তাদের জন্য মন্দিরে আর কি বানানো হয়, তো পুরোহিত সবাইকে পরিয়ে দেন, পুরোহিত মশাই। তো আমি তো যাইনি এবারে, তো সেই জন্য দিদি বাড়িতে নিয়ে এসে আমাকে পরিয়ে দিল। আমার রান্না বান্না হয়ে গিয়েছে, মাজা ঘষাও করে নিয়েছি। মাজা ঘষা বলতে কড়াইটায় মাজতে হলো, হাঁড়িতে তো খিচুড়ি রয়েছে, হাঁড়িটা আজকে মাজতে হয়নি, কালকে মেজে নেব। তো আমাদের তো দুজনের আর কি ধাগা ওখানেই করানো হয়েছিল, তো এখানে তো বাড়ির সবার জন্য করতে হবে। তবে এই যে লাল সুতোগুলো দেখছো, এগুলো পুজো করিয়ে নিয়ে আসা হয়েছে। তো দিদি তা মানে 13টা ভাঁজ করে করে দিচ্ছে, আর আমি এদিকে 13টা করে গিট দিয়ে দিচ্ছি। আর এই যে হচ্ছে ফল, এখানে 13 রকমের ফল আছে, মিষ্টি আছে, সব কিছু নিয়ে আসা হয়েছে। তো এইমাত্র রুদ্র স্নান করলো, তো রুদ্রকে দেখো এখন ধাগাটা পরিয়ে দিচ্ছি। তো ওই যে বসে বসে সবার জন্য একটা করে ধাগা গড়িয়ে নিয়েছি। মা বিপত্তারিণী যেন সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে, এই মা বিপত্তারিণীর ধাগা দেখো রুদ্রর হাতে বেঁধে দিলাম, আর ওইদিকে দিদি মায়ের হাতে বেঁধে দিচ্ছে। তো এই যে ছেলেদেরকে ডান হাতে আর মেয়েদেরকে বাম হাতে দিতে হয়। তারপরেই দেখো খাওয়ার সময় হয়ে গেছে, আর খেতে দিয়ে দিয়েছি রুদ্রসোনাকে। আর রুদ্রসোনা একটু খিচুড়িটা বেশি পছন্দ করে, আর কয়েকদিন থেকে ওকে আগে আমি খাইয়ে দিচ্ছিলাম, তো আজকে খিচুড়ি হয়েছে, ওকে বললাম তুমি নিজে নিজে চামচ করে খেয়ে নাও। ও দেখো নিজে নিজে খাচ্ছে। আর আজকে দেখো একটা কাজলের টিপ নিয়েছে ছোট করে, দেখে ওকে মেয়ে মেয়ে লাগছে মুখটা দেখে, তাই না? তো যাই হোক, খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি দিয়েছি, আর রুদ্রসোনা দেখো খেয়ে নিচ্ছে। আর রুদ্রর বাবা ওরা গেছে স্নান করতে। আর এদিকে মাকেও দিয়ে দিয়েছি। মাকে আর রুদ্রকে আগে দিতে হয়, তারপরে আবার বাকিরা সবাই আর কি বসে। তো সবাই এক এক করে আসবে, সবাইকে দেব। এই যে দেখো, এটা হচ্ছে রুদ্রর বাবার বেড়ে নিয়েছি, একদম ঝালঝাল করে আলু ভাজা, আর আমরা চাটনি আর পাঁপড় ভাজা,
পুরো জমে যাবে। তো যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে আমি এলাম জামা কাপড়গুলো তোলার জন্য। তো এই যে আমি জামা কাপড়গুলো তুলছি, আর রুদ্রসোনার কাণ্ডটা দেখো, ও দোল খাওয়ার জন্য আর কিচ্ছু পায়নি, পেয়েছে কড়াইটা। যদি উল্টে ঠোকা লেগে যায় কেমন লাগবে বলো তো? ওকে এতবার বারণ করি যে ওভাবে ওই রকম করো না, লেগে যাবে লেগে যাবে। তো আমার কথা শুনলেই তো খাওয়া দাওয়া করে ওই রকম করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, জামা কাপড়গুলো অনেক সকালে মেলা হয়ে গেছে, শুকিয়ে গিয়েছে, সেই জন্য তুলে নিলাম। বিপত্তারিণী ব্রত করলে 13টা লুচি তো খেতেই হয়, এটা তো নিয়ম। তোমরা কারা কারা 13টা লুচি খাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, ওদিকে তো সবার খিচুড়ি খাওয়া হয়ে গেছে, মাজা ঘষাও করে নিয়েছি। তো এখন হচ্ছে আমরা খাবো। তো সেই কারণে দিদি ছোট্ট ছোট্ট করে দেখো লুচি বেলেছে। তো দুজনের ওই 13টা করে বেলেছে আর কি। তো সব আমি এখানে নিয়ে চলে এসেছি, তারপরে গ্যাসে দেখো লুচিগুলো করে নিচ্ছি। তো ছোট ছোট দেখো লুচি, আর ছোট ছোট না করলে জানো তো একদম খেতে পারা যায় না। তো সেই জন্য কিন্তু ছোট ছোটই আর কি করতে হয়। তো চলো এক এক করে লুচিগুলো ভেজে নিই। তো এই যে 13টা করে বেলে দিয়েছে দিদি, তারপরে আবার আরও বেলতে শুরু করেছে, বাকিরা সবাই খাবে তাই ওইগুলো একটু বড় বড় করে করা হবে। আর লুচি ভাজতে ভাজতে আমার অবস্থা দেখো, পুরো একদম ঘেমে নিয়ে একসা, প্রচণ্ড গরম। আমার তো মনে হয় গ্যাসের ঘরে আমার কিছু রান্না করতে গেলে বেশি আমাকে গরম লাগে। উনুন সালে বেশ চারিদিক ফাঁকা, বেশ হাওয়াটাকে ভালো লাগে। তো যাই হোক, চলো একটুখানি হাওয়ায় বসতে হবে, লুচিগুলো রেখে দিই। আর আমরা যে 13টা করে লুচি খাবো একটু পরে খাবো, ওটা খেয়ে তো আর কিছু খেতে পাবো না, তো সেই কারণে একটু পরে খাবো। চলো, যে লুচি নিয়ে নিলাম, কড়াইটা আবার বসানো আছে, কড়াইটা একটু ঠান্ডা হোক তারপরে ঘরে নিয়ে গিয়ে রাখবো। আজকের আমাদের প্রসাদ 13টা লুচি লবণ ছাড়া, আর এখানে আছে 13 রকমের মিষ্টি আর 13 রকমের ফল। আর 13 রকমের যদি গোটা গোটা ফল নেওয়া হয় তাহলে তো খাওয়া সম্ভব নয়। তো সেই কারণে ওই লক্ষণের জন্য একটু একটু করে 13 রকমের ফল নেওয়া হয়েছে, আর একটু একটু করে 13 রকমের মিষ্টি নেওয়া হয়েছে। তো সেগুলোই দেখো আমরা এখন খাচ্ছি। আর আমি সেই যে ফল জল একবার খেয়েছিলাম, আমি তো না খেয়ে নেই, দিদি কিন্তু না খেয়ে আছে, দিদি কিছুই খায়নি। ওই যে আমার ওষুধ ছিল সেই কারণে একবার আমাকে খেতে হয়েছিল। তো যাই হোক, এই যে খেয়ে নিচ্ছি দেখো। আর খাওয়ার সময় কিন্তু কোনো রকম কথা বলা যাবে না। এখানে রুদ্র এসেছিলো জানো তো, আমরা খাচ্ছিলাম যখন, দিয়ে রুদ্র এসে বলছে মা আমার ব্যাগটা কই, কিন্তু ছেলেটাকে আমি বলতে পারছি না যে ব্যাগটা কোথায় আছে। যে বারবারই জিজ্ঞাসা করছে, দিয়ে আবার বলছে মা তুমি কথা বলবে না, কথা বলবে না, কথা বলো তাই বলছিল। তো ইশারা করে ওকে দেখিয়ে দিলাম। আজকে আমি প্রথমবার বানাবো সাবুর পায়েস, কোনো দিনও আমি সাবুর পায়েস বানাইনি। তো রুদ্র বাবা দোকান থেকে সাবু এনে দিয়েছিল। তো পায়েসটা বানানোর 1 ঘন্টা আগে তো জলে ভিজিয়ে রাখতে হয়। তো ওই যে ভিজিয়ে রেখেছিলাম, এখন 1 ঘন্টা হয়ে গেছে, খুব সুন্দর ভিজে গিয়েছে। আর অনেকেই দেখি এই সাবুটাকে আবার ঘি দিয়ে একটু নেড়ে নেয়। তবে কি জানো তো, আমার এই সাবুটা দেখছি একটু তলের ওইগুলো দেখছি একটু বেশি গুঁড়ো গুঁড়ো ছিল, গুঁড়ো গুঁড়ো টাইপের হয়ে গেছে। এখন এটাকে যদি আমি ঘিয়ে নাড়তে যাই তাহলে তো তলে লেগে যাবে, ধরে যাবে, ভালো নাড়াচাড়া করা হবে না। তো আমি কিন্তু ইউটিউব দেখেই করছি, ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, কেউ কেউ দেখছি নাড়ছে ঘিয়ে, কেউ কেউ না নেড়েই করছে। তো আমি নাড়বো না, একদম দুধের ওপরে দিয়ে দেবো। আর এই যে এইদিকে দেখছো দুধটা ফুটছে, এখানে 500 গ্রাম দুধ আছে। তো এখানে কাজু কিশমিশ আর একটা তেজপাতা আর একটুখানি এলাচ দিয়েছি। তো এই সমস্ত কিছু দেওয়া হয়েছে। তারপরে অনেকক্ষণ ধরে দুধটাকে আমি ফোটালাম। এবারে ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেব। এই যে সাবুগুলো আমি দিয়ে দিচ্ছি। জানি না খেতে কেমন হবে, প্রথমবার করছি। যাই হোক, না করলে তো জানতেও পারবো না, শিখতেও পারবো না, তাই না বন্ধুরা? সব কিছু তো করে দেখতে হবে যে খেতে কেমন লাগছে, এই জিনিসটা খেতে কেমন। আমি নিজে বানাইনি, আবার কোনোদিনও খাইও নি, জানো তো। ওই আমার মনে পড়ছে না যে কোনোদিন আমি সাবুর পায়েস খেয়েছি। এমনি পায়েস করা হয় আমাদের, এমনি চালের পায়েস করা হয়, কিন্তু সাবুর পায়েসটা কোনোদিনই করা হয়নি, আর কোথাও আমি খাইওনি বলে আমার মনেও পড়ছে না। এই যে সাবুগুলো দিয়ে দিলাম। সাবুটা প্রায় আমার হয়ে গিয়েছে। নামানোর আগে দেখো আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তবে এখানে যদি গুড় বা গুড়ের বাতাসা দেওয়া হতো কালারটা কিন্তু খুব সুন্দর হতো, তবে ওইগুলো তো আর নেই, তো সেই কারণে চিনি দিলাম। তো সাদা সাদা একটু দেখতে হয়েছে। তো যাই হোক, সাবুর পায়েস বানিয়ে আমি কিন্তু রুদ্রসোনাকে পড়াতে বসিয়েছিলাম।
এখন ওই রাত 9:30 মতো বাজছে। আর এখন রাত্রের খাবার আমি নিয়ে নিয়েছি 1 বাটি মতো সাবুর পায়েস আর নিয়েছি একটা কলা। তো সেগুলো এখন খেয়ে নিচ্ছি। আর আজকে তো আর লুচি টুচি খাওয়া যাবে না, ওই 13টা লুচি খাওয়ার পর আর লুচি খেতে নেই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।